কাগজে কলমে মাত্র ২০ কোটি টাকা সম্পদের মালিক এনবিআরের আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। এর মধ্যে নগদ টাকা ১৩ কোটি কোনো কোম্পানিতে নাকি মালিকানা নেই। মতিউরের আয়কর নথি বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে, অথচ সরেজমিন অনুসন্ধানে মিলেছে উল্টো চিত্র। এদিকে মতিউর ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি ও দুদক। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে আলোচনা করতে এবার সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, এবং রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে আছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যেতে চাই জনাব শফিউল আলম চৌধুরী নাদেলের কাছে। যেমনটি আমরা দেখলাম যে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে সরকারি দলের এমপিরাও সরব রয়েছেন, তো কিভাবে এই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব? একজন সাংসদ হিসেবে আপনার কি মতামত? ধন্যবাদ। দেখুন, দুর্নীতি রোধ করার জন্য আইনের তো কোনো অভাব নেই। নিঃসন্দেহে আইনের প্রয়োগের ক্ষেত্রে অথবা এই যে দুর্নীতির যেভাবে শাখা প্রশাখা মেলেছে এবং আমরা দেখতে পাচ্ছি অপ্রতিরোধ্য গতিতে কিছু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা তারা সম্পদের পাহাড় গড়েছে। তো আমি মনে করি আমাদের জনপ্রশাসনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাদের যে চাকরির বিধিবিধান আছে, এসিআর রয়েছে, এই বিষয়গুলোতে নিশ্চয়ই কোনো জায়গায় কোনো ঘাটতি আছে। আমি মনে করি নতুন করে কোনো আইনের কোনো প্রয়োজন নেই, যে আমাদের প্রচলিত আইনগুলো রয়েছে এগুলোকে কড়াকড়ি ভাবে প্রয়োগ করা। এবং দেখুন, আমরা মাঝারি বা ছোট যারা কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু খুব যে ব্যাপকভাবে দুর্নীতি করছেন বা অবৈধ সম্পদ তারা সঞ্চয় করছেন এটা কিন্তু নয়। যারা একটু উপরের দিকে রয়েছেন তাদেরই কিন্তু সেই সুযোগটা রয়েছে। এই জায়গায় আমি মনে করি জনপ্রশাসনের তাদের নজরদারিটা আরো বাড়ানো প্রয়োজন এবং তাদের সেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যদি একটু বিষয়গুলো নজরদারির মধ্যে নিয়ে আসেন। এখন আমাদের সমাজে আপনি ব্যাংকিং খাত বলেন, আমাদের ইনকাম ট্যাক্সের বিষয়গুলো বলেন, বা আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এই সবগুলো বিষয়ে যদি একটু আমরা মনিটরিং করতে পারি, আমরা একটু যাচাই বাছাই করি, তাহলে আয়ের সঙ্গে সঙ্গতিহীন না আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ একজন মানুষের জীবনযাপন সেটা কিন্তু খুব সহজেই বের করা যায়। এর জন্য কিন্তু খুব কঠিন বা রকেট সায়েন্সের কোনো প্রয়োজন নেই। আমি মনে করি যে আমাদের ব্যাংকিং খাতেরও আরো যে সংস্কার করা প্রয়োজন এবং এক ব্যক্তি কতটা অ্যাকাউন্ট করতে পারবেন এই বিষয়গুলো আমাদের এখন আমি মনে করি আমাদের সময় হয়েছে এই বিষয়গুলো। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আপনি কিন্তু চাইলেই আপনার একজনের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আপনি করতে পারবেন না। এই বিষয়গুলো আমি মনে করি আমাদের সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক তারা এই বিষয়গুলো এই ক্ষেত্রে এক ব্যক্তি কতটা অ্যাকাউন্ট করতে পারবেন। আপনি যদি একটি মোবাইল সিম কেনার ক্ষেত্রে আপনার একটা সীমাবদ্ধতা থাকে, একজন ব্যক্তি কতটা ব্যাংকে কতটা অ্যাকাউন্ট করবে এই বিষয়টা আমি মনে করি আমরা যদি একটু এটা আমরা একটা নির্ধারিত। চৌধুরী নাদেল, আপনি পর্যাপ্ত মনিটরিং এর কথা বলছেন। আমরা এ বিষয়ে কথা বলতে এবার যাব দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মইদুল ইসলামের কাছে। যেমনটি দেখলাম যে দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার বিধান কার্যকর করা কিংবা আইন সংশোধন করে নতুন পদ্ধতির পরামর্শ আইনজীবীরা দিচ্ছেন, তো এ বিষয়ে আপনি কি মতামত দেবেন? জি, ধন্যবাদ। না, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব 5 বছর পর পর দেওয়ার কথা। সেই হিসাবটা যদিও বা ধরেন ঠিক মতো দেয়া হয় না, বা যদি দেয়া হয় সেটা খতিয়ে দেখার মতন কোনো ব্যবস্থা কিন্তু সরকারি দপ্তরে নেই। এটা শুধুমাত্র নাম কাওয়াস্তেই দেওয়া হয়ে থাকে। তার চাইতে বরং ভালো হচ্ছে যে সম্পদের সমস্ত বিবরণী আপনার ইনকাম ট্যাক্সের রিটার্নের সাথে দেয়া হয়। রিটার্নে যেটা দেয়া হচ্ছে সেই বিবরণীর কপি যদি, যেমন সরকারি কর্মকর্তাদের এসিআর নেয়ার সময়ে ডাক্তারের রিপোর্টটা ফিল আপ করে তারপরে জমা দিতে হয় এসিআর ফর্ম, সেই রকম ভাবে যদি
করা যায় যে ইনকাম ট্যাক্স রিটার্নের যে এটা দিচ্ছে সম্পদের বিবরণী এবং তার আয়ের বিবরণী, তার একখানা কপিও যদি এসিআর এর সাথে সংযুক্ত করে দেয় এবং মেডিকেল রিপোর্ট সংযুক্ত করে তারপরে সাবমিট করবে এসিআর ফর্ম, তাহলে এরকম একটা বিধান করলে করা যেতে পারে। আর একটি করা উচিত, সেটি হচ্ছে যে এনবিআর এ মানে ইনকাম ট্যাক্সে যে সমস্ত ইয়েগুলো সম্পদ বিবরণীগুলো আসবে, ব্যাংকে যেমন আছে সন্দেহ, মানে আপনার মানি লন্ডারিং আইনে যেমন করা হয়েছে যে সন্দেহজনক লেনদেন হলে ব্যাংক বা অন্য কোনো আর্থিক ইয়ে তারা রিপোর্ট করবে মানে ইয়েতে বিএফআইইউ কে, তেমনি ভাবে বিধান করা উচিত এখন যে ইনকাম ট্যাক্স এই সমস্ত ফাইল দেখে যেটাকে সন্দেহজনক বলে মনে করবে সেইটাকে রিপোর্ট করবে দুদকের কাছে। যে কনফিডেন্সিয়ালিটির কথা বলা হচ্ছে সেই কনফিডেন্সিয়ালিটি থাকবে অন্যের কাছে, কিন্তু দুর্নীতি দমনের ক্ষেত্রে জিরো টলারেন্স নিয়ে এই সন্দেহজনক সম্পদ অধিকারীদের খবর দুদকে দেওয়া উচিত ইনকাম ট্যাক্স থেকে, এইরকম বিধান করা উচিত। জনাব মঈনুল ইসলাম, এই যে ন্যায়পাল নিয়োগের কথা যে বলা হচ্ছে, অনেক বিশেষজ্ঞরা বলছেন ন্যায়পাল নিয়োগের কথা, তো এটি নিয়োগ দিলে কি দুর্নীতি দমন করা সম্ভব হবে আদৌ? জি ধন্যবাদ। এটাও একটা ইয়ে যে ন্যায়পাল নিয়োগের কথা তো আমাদের সংবিধানেই বলা আছে সেই 72 সাল থেকে, এতদিনও কেন হলো না সেটি একটি বিষয়, এবং ন্যায়পাল নিয়োগের প্রয়োজনীয়তা ছিল বলেই সংবিধানে এটা সংযুক্ত করা হয়েছিল। ন্যায়পাল হচ্ছে আপনার সরকারি কর্মকর্তাদের সমস্ত আচার আচরণ গুলোকে দেখবে, তাদের মানে যে আপনার কাজ এবং দুর্নীতি সবকিছুরই খবরগুলো করবে। কাজেই এই অবস্থায় ন্যায়পাল নিয়োগও দেয়া উচিত আমি মনে করি, দেয়া উচিত। আর আমি যেটি ইনকাম ট্যাক্সের কথা বলছিলাম সেই জায়গায় আর একটু বলে নেই, সেটা হচ্ছে এই সুযোগেই যে এখন আমি দেখছি যে মাননীয় সংসদ সদস্যগণ সকলেই এই দুর্নীতির বিরুদ্ধে সংসদে সরব হয়েছেন। এখনই সুযোগ। আমি এইবারে আশা করব যে এই কালো টাকা সাদা করার ব্যবস্থাটা এইবারে আর থাকবে না। জনাব এটা মঈনুল আমার ইসলাম, আপনি আবেদন। থাকবেন আমাদের সাথে। আমরা আবারও জনাব শফিউল আলম চৌধুরী নাদেলের কাছে যেতে চাই। জনাব মঈনুল ইসলাম যে বিষয়টি বলছিল যে এই কালো টাকা সাদা করার সুযোগ যে আর থাকবে না, তো এ বিষয়ে আসলে আপনি কি মতামত দেবেন? আর এই ন্যায়পালের যে ঘটনাটি, সেটি তো 98 সালে আওয়ামী লীগ যখন তৎকালীন ক্ষমতায় ছিল তারাও এটার উদ্যোগ নিয়েছিল, তো এই উদ্যোগের বিষয়ে আপনি কি বলবেন? বিশেষ করে আমি প্রথমেই সাদা টাকা কালো টাকা সাদা করার যে বিষয়টা এবং যে রেশিওটা এসেছে যে আপনি 15% দিয়ে আপনি কালো টাকা সাদা করতে পারবেন এবং আপনি নিয়মিত করদাতা যারা তাদেরকে 30% ট্যাক্স দিতে হবে। তো এই যে অসঙ্গতিটা, প্রথমত অর্থনীতিবিদরা বিভিন্ন তাদের যুক্তি রয়েছে বা বাজেট যারা প্রণয়ন করেন যে বাজারে যে টাকাগুলো রয়েছে সেগুলোকে ব্যাংকিং খাতে বা অর্থ ব্যবস্থায় নিয়ে আসার জন্য তারা কালো টাকাকে সাদা করার বা অর্থনীতির বিভিন্ন সংজ্ঞায় এই বিষয়ে তারা ব্যাখ্যা দিয়ে থাকে। আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু একজন যিনি কষ্ট করে বা ব্যবসা করে বৈধভাবে যিনি টাকা অর্জন করলেন বা অর্থ উপার্জন করলেন তাকে বেশি ট্যাক্স দিতে হবে, আর যিনি অবৈধভাবে বা অপ্রদর্শিত তার যে আয় সেই আয়কে বৈধ করার জন্য তাকে কম রেশিও অনুযায়ী তাকে ট্যাক্স দিতে হবে। আমি মনে করি এটা এবারকার আমাদের যে বাজেটের প্রস্তাবনা এটা একটা অন্যতম দুর্বল দিক। এই বিষয়টা নিয়ে প্রায় প্রত্যেকেই সংসদে আলোচনা করেছেন। আমি মনে করি এটা নিশ্চয়ই অর্থমন্ত্রী মহোদয় এই বিষয়ে তিনি একটি সিদ্ধান্তে যাবেন। আর আরেকটা বিষয় হলো নেপালের বিষয়টা, আওয়ামী লীগ যখন 96-তে ক্ষমতায় আসে তখন এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল, তারপরে এই বিষয়টা নিয়ে আর খুব বেশি ওইভাবে আলোচনা হয়নি। তবে আমি মনে করি দুর্নীতির বিষয়টা নিয়ে সে সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক, প্রত্যেকেই আমি মনে এই সময়টায় আমাদের দেশ বা আমরা এখন যে জায়গায় এসেছি, আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বা দুর্নীতিকে আজকে যে একটা জায়গায় গিয়েছে আমরা এটাকে অবৈধ বা অন্যায়
সামাজিকভাবেও কিন্তু অনেক ক্ষেত্রে এটাকে আমরা গা সওয়া ভাবে মেনে নিচ্ছি। এই পর্যায়ে এটা শুনতে মানে আমাদের একটু কষ্ট হবে বা হজম করতে কষ্ট হবে, কিন্তু বিষয়টা অনেকটা এই জায়গায় এসেছে। এই আমরা এই কারণেই আজকে শুধু একজন বা দুইজন নয়, এই ধরনের অসংখ্য মানুষ রয়েছেন যাদের সম্পদের স্পৃহা এই আপনি প্রশাসনের অন্যদেরকে বা রাজনীতিবিদদেরকে বা ব্যবসায়ীরা আজকে বেপরোয়া ভাবে তারা অবৈধ সম্পদ সঞ্চয় এবং দেশের এই অর্থকে বাইরে তারা পাচার করার যে ব্যবস্থা, বা বেগম পাড়ায় আপনি খোঁজ নেন, নিশ্চয়ই আমরা জানি বিভিন্ন ভাবে তথ্য উপাত্ত রয়েছে, সেখানে কার কতটা বাড়ি রয়েছে, রাজনীতিবিদদের কতটা, আমলাদের কতটা, ব্যবসায়ীদের কতটা, এমনকি কোন দলের রাজনীতিবিদদের কতটা বাড়ি আছে সে বিষয়টাও কিন্তু আমরা অনেকে জানি। তো এই বিষয়গুলো, এবং এইবার যেটা মহিদুল ইসলাম সাহেব বললেন যে এইবার সংসদে কিন্তু আসলে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে সংসদ সদস্যরা কথা বলেছেন, আমি মনে করি এটা যথেষ্ট ভাবেই এই দুর্নীতির বিরুদ্ধে হয়তো আমরা একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবো, এবং আমাদের আর্থিক খাতকে আরো বেশি সমন্বিত ভাবে এটা মনিটরিং এর মধ্যে নিয়ে আসতে হবে, এবং আজকে আমাদের অর্থনীতিকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই যে দুষ্ট চক্র থেকে যদি নিশ্চয়ই অতি দ্রুত সম্ভব এই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। আমরা আবারও একটু জনাব মহিদুল ইসলামের কাছে যেতে চাই। জনাব মহিদুল ইসলাম, জনাব শফিউল আলম চৌধুরী নাদেল প্রথমে যেটি বলছিলেন যে গুটি কয়েক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা এই দুর্নীতিগুলো করছে, তো এই রাঘব বোয়ালদেরকে ধরার ক্ষেত্রে দুদকের কাজে বেশ শিথিলতা দেখা যাচ্ছে। তো তারা বর্তমান এই পর্যন্ত যে উদ্যোগগুলো নিয়েছে, যে আমরা যেমনটি দেখলাম জনাব মতিউর রহমান, তার এখন কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না বা তিনি আদৌ কোথায় আছেন এটা এখনো পর্যন্ত অনিশ্চিত। তো এই দুদকের তৎপরতায় কোনো ধরনের ঘাটতি কি আপনার চোখে পড়েছে? হ্যাঁ জি, দুদকের ঘাটতি আমি দেখছি, এবং দুদকের যে চলার গতি সেটাকে আমি বলছি গদাই লস্করি চাল, ধীরে সুস্থে চলা। এই যে একজন ব্যক্তির সম্পদ ক্রোক এবং ফ্রিজ করার দরখাস্ত নিয়ে যাওয়া হলো, কেন একই সাথে বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞার দরখাস্তটাও দেয়া হলো না? এবং এখন দেখছি আমি যে দুদকের একজন আইনজীবী বলছেন যে অনুসন্ধান পর্যায়ে গ্রেপ্তার করা যায় না, দুদক গ্রেপ্তার করতে পারে না। এই রকম আইনের অপব্যাখ্যা দিয়ে দুদকের লোকেরা চলছে। দুদকের তদন্তকারী কর্মকর্তা, অনুসন্ধানকারী কর্মকর্তাদের ক্ষমতা দেয়া হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির ক্ষমতার সমান। সিআরপিসিতে 54 ধারা এখনো বহাল আছে। 54 ধারা সম্পর্কে মাননীয় আপিল বিভাগ কিছু নির্দেশনা দিয়েছেন, কিছু গাইডলাইন দিয়েছেন, তারপরেও সরকার সেই 54 এর জাজমেন্টকে রিভিউ করে এখনো সেটি পড়ে আছে। 54 তাহলে বহাল আছে, 54 পুলিশ যেমন প্রয়োগ করতে পারে 54 তেমনি দুদকও প্রয়োগ করতে পারে। বিষয়টি হচ্ছে যে ক্রেডিবল ইনফরমেশন এবং আপনার রিজনেবল সাসপিশন যদি থাকে, তাহলে সেই দুদকও একজন দুর্নীতিবাজকে গ্রেপ্তার করতে পারবে এবং আপনার সাথে সাথে মামলা করতে পারবে। দুদকের গতি আরো বাড়ানো দরকার। তারা যে একখানা অভিযোগ পেলে আপনার অনুসন্ধানের নামে তদন্তের নেমে পড়ে, এই জিনিসটা বাদ দিতে হবে। এই গতানুগতিক অনুসন্ধান, অনুসন্ধানের মূল কাজ বলা আছে প্রাথমিক সত্যতা নির্ধারণ, সমস্ত কিছু উদ্ঘাটন করা তদন্তের কাজ। প্রাথমিক সত্যতা উদ্ঘাটন করতে আগেকার বিধিতে সময় দেয়া ছিল 15-15-30, পরবর্তীতে জনাব মহিদুল ইসলাম, আমরা আশা করব যে দুদক তাদের কাজের গতি আগের চেয়ে আরো বেশিভাবে বাড়াবে। আমরা একটু সর্বশেষ আরো একবার জনাব শফিউল আলম চৌধুরী নাদেলের কাছে যেতে চাই। আপনারা সংসদে সোচ্চার হওয়ার কথা বলেছেন এবং পদক্ষেপের কথাও বলছেন, ঠিক কি কি পদক্ষেপ নিলে সামনে এই ধরনের ঘটনা আর আসবে না বলে আপনারা মনে করেন, বা আপনারা আদৌ এই ব্যাপারে কি কি স্পষ্টভাবে কি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন? প্রথমত দেখুন, আমি যেটা শুরু করেছিলাম যে কথাটি বলে, আমাদের আইনের তো কোনো অভাব নেই। এই দুর্নীতি রোধ করার জন্য আইন, যথেষ্ট আইন রয়েছে, এই আইনের প্রয়োগে যথেষ্ট ঘাটতি রয়েছে। আমি যদি খুব ভুল না হয়ে থাকি যে এসিআরটা রয়েছে সততার জন্য, সেখানে 5 পার্ক রয়েছে।
তো এই জায়গায় আহ, যে মূল্যায়নের বিষয়টা অন্য বিষয়গুলো যেভাবে মূল্যায়িত হয়, সততার বিষয়টা কি মূল্যায়িত হচ্ছে সেটা কিন্তু যার উপরে দায়িত্ব তিনি বলতে পারবেন। এবং আজকে আমাদের এই যে আমি যে প্রস্তাবটি করলাম যে এক ব্যক্তির একটা ব্যাংক অ্যাকাউন্ট হবে, তাহলে পরে আপনি ইনকাম ট্যাক্সের যে রিটার্ন দিবেন সেখানে আপনি হাইড করার কোনো সুযোগ থাকবে না। এবং আপনার যদি কোম্পানির আলাদা হয় সেটা হতে পারে, বাট সেভিংস বা একজন ব্যক্তির নামে কারেন্ট অ্যাকাউন্ট একটার বেশি যদি না থাকে, আপনি এখন বলতে গেলে অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন, ডেবিট কার্ড ব্যবহার করেন। আমরা ইনকাম ট্যাক্সে যে রিটার্নটা দিচ্ছি এটার সঙ্গে আমার সম্পদের বা আমার যে অর্থনৈতিক সামাজিক অবস্থা সেটা কিরকম, এটা আজকে আমি আবারও একটু আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর কথা বলছি, সেখানেও কিন্তু আপনি সরকারি কর্মকর্তা কর্মচারী বলেন, রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, তাদেরকে বিভিন্নভাবে মনিটরিং এর মধ্যে রাখা হয়। তো আমাদের দেশে যে আইনগুলো, প্রচলিত আইনগুলো রয়েছে, আমাদের এখানে দুদক রয়েছে, দুদকের যথেষ্ট ক্ষমতা রয়েছে, তারা তদন্ত করতে পারেন, গ্রেফতার করতে পারেন, ব্যবস্থা নিতে পারেন। এবং বলা এই যাচ্ছে ক্ষেত্রে যে দুদকের কাজ আরো দ্রুত গতিতে করলে এই সমস্যার সমাধান হয়তো সামনের দিকে হতে পারে। জনাব শফিউল আলম চৌধুরী নাদেল এবং জনাব মইদুল ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যোগদানে।